চরম বিরক্তির শ্বাস ফেলে, বিড়বিড় করে বলে, You are a very clever girl. এরপর মায়রাকে ঠেলে তার থেকে ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে। You are disturbing me. মায়রা ইরফানের বুকে দুহাত ঠেলে দিয়ে কেঁদে দিয়ে বলে, আমি বাড়ি যেতে চাই, আপনি একটা কবিরাজ দেখান প্লিজ। ইরফান ভ্রু কুঁচকে বলে। What? মায়রার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্ত হয়ে গায়ের শার্টটা টান মেরে খুলে ফেলে, রেগে বলে, Stupid, বড় হবে কবে? মায়রা ভয় পায় ইরফানকে দেখে। কি করতে চাইছে এই লোক? আবারও রেগে যাচ্ছে। তার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান তাকে ধরে নেয়, খেয়াল করতেই দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে নিলে ইরফান মায়রাকে বাহাতে কোমর পেঁচিয়ে তার পাশে বসিয়ে দেয়। তখনই ডান পাশের জানালায় শুধু ঝুঁকে বলে, মাইরা আসেনি এখনো? তুই এমন শার্টলেস বসে আছিস কেন? বাম পাশ থেকে মায়রা চেঁচিয়ে বলে, আমি এসেছি, আপনার বন্ধু আমার সাথে অত্যাচার করছে ভাইয়া, প্লিজ ভাইয়া। শেষ করার আগে ইরফান শক্ত হাতে মায়রার মুখ চেপে ধরে, শুদ্ধর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে। 5 মিনিট পর আয়। শুদ্ধ মিটি মিটি হেসে বলে, প্রথম কথা, মেয়েটার 16 বছর হতেও নাকি আরও 5 মাস বাকি। দ্বিতীয় কথা, ও মাত্র এক্সাম দিয়ে ফিরল। তৃতীয় কথা, এটা গাড়ি, বেডরুম থাকতে এটা কেমন চয়েস। চতুর্থ কথা, এখন ঝকঝকে দিনের আলোয় চারপাশ শুধু আলো আর আলো। পঞ্চম কথা, বউ তোর, মলমও লাগাবি তুই, বাকি সব কিছুর দায়িত্বও তোর। বাট আই হ্যাভ এ গভীর কোয়েশ্চেন। এতদিন জানলাম তুই মাইরাকে মানিস না, এখন দেখছি মাইরা তোকে মানছে না। সঠিক হিসাব কোনটা বলতো? ইরফান রেগে জানালার ফাঁক দিয়ে ডান হাত বাড়িয়ে শুদ্ধকে ঘুষি মারতে গেলে শুদ্ধ হাসতে হাসতে দৌড় দেয় গাড়ির পিছন দিকে। ইরফান গাড়ির কাঁচ তুলে দেয়, মায়রাকে ঝট করে তার দিকে ফিরিয়ে রেগে বলে, আমি তোমাকে টর্চার করছি? মায়রা দুদিকে মাথা নাড়ায়, ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান আবারও তাকায় মায়রার ভেজা ঠোঁট জোড়ার দিকে। সেখানে দৃষ্টি রেখেই মায়রার দুগাল তার দুহাতে রাজলাই নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট 2 সেকেন্ডস এর জন্য বড় হয়ে যাও, অনলি ওয়ান্স। মায়রা এবার শব্দ করে কেঁদে দেয়। ইরফান ভরকে যায়, ঢোক গিলে চোখ বুঝলো, মায়রাকে ছেড়ে দেয়। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ মেলে মায়রার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, এভাবে আমার সামনে আর একবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। কথাটা বলেই গায়ে শার্ট জড়িয়ে ব্যাক সিটে থেকে নেমে দাঁড়ায়। হন হন করে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ পর শুদ্ধ এসে বলে, কি হলো? 5 মিনিট হয়নি তোর? ইরফান আনমনে বলে, I feel like I'm getting hooked. Even without substance, it's a big problem. শুদ্ধ ইরফানের কথাটা বোঝার চেষ্টা করলো। কেন বলল এটা? মনে হয় বুঝলো। হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান থতমত খেয়ে শুদ্ধর দিকে বিরক্তি চোখে তাকায়। শুদ্ধ বাহাত কোমরে রেখে হাসি আটকে বলে, এটা প্রবলেম না, এটা সলিউশন। ইরফান রেগে বলে, এখান থেকে যা। বেশি কষ্ট হচ্ছে? অ্যালকোহল ছাড়া নেশাগ্রস্ত হওয়া তো ভালো লক্ষণ বাবু। আহারে, পৃথিবীর সব পুরুষেরা যদি মায়ের স্বামীর মতো বউকে দেখেই মাতাল হতো তাহলে আর অ্যালকোহলের এত দাম থাকতো না। ইরফান রেগে বলে, I don't like her. She's a stupid girl. বলেই হাতে সিগারেট ছুঁড়ে ফেলে হনহন করে গাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভ্রুকুচকে গলা চড়িয়ে বলে, তুমি যে বাসর সেটাও বলবা। আই ডোন্ট লাইক হার, সেটা আমি বুঝে গেছি প্রিয়। ইরফান আজ এসেছে মায়রাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য। রেডি হয়ে ঘড়িতে একবার সময় দেখলো বিকাল 3:30। তার ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরের ভিড়ানো দরজা ঠেলে ভেতরে যায়।
মায়েরা বিছানায় উপুর হয়ে শুয়েছিল, ঘুমায়নি, তবে ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। ইরফান গম্ভীর গলায় বলে। রেডি হও। মায়েরা ইরফানের গলা পেয়ে ধরফর করে উঠে বসে, ভীত চোখে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে, কোথায় যাব? ইরফান দ্রুত পায়ে এগিয়ে আসে। মায়েরা বেডের এপাশে নেমে বলে, আমি আপনার সাথে যেতে চাই না। গাড়িতে উঠলে আপনাকে কোন ভূতে ধরে আল্লাহ জানে। স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে 2 মিনিটে রেডি হবে। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়রার হাত টেনে ধরলে মায়রা মাথা উঁচু করে বলে, আমি আপনার সাথে যেতে চাই না। অসভ্য লোক, ছাড়ুন আমায়। ইরফান মায়রার দিকে এগিয়ে একদম কাছ ঘেঁষে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে। থাপ্পড় ছাড়া কথা কানে যাবে না। মায়রা আমতা আমতা করে বলে, আপনি আগে কবিরাজ দেখান। ইরফান রাগান্বিত স্বরে বলে। মায়রা আনমনে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিজেই চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেগে মায়রার গাল চেপে বলে, হোয়াটস রাবিশ? আমায় না রাগিয়ে শান্তি পাও না? মায়রার ভয়ে আর শক্ত হাতে গাল চেপে ধরায় ব্যথায় চোখের কোণে পানি জমে। ইরফান মায়রার গাল ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়রা মাথা নিচু করে নেয়। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে, ইডিয়েট, কিছু করেছি আমি? রেডি হও, ফাস্ট। এরপর শার্টের হাতা গুটাতে গুটাতে বলে, আজ পাকামো করলে সেদিনের 10টা থাপ্পড় সহ আজকের ডিফারেন্ট শাস্তি গুনে গুনে দিয়ে দেব। মায়রা মাথা নিচু করে বলে। আপনি জান আমি রেডি হই। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়রা মুখ বাঁকিয়ে বোরকা নিয়ে ওয়াশরুমে গিয়ে পরে নেয়, হিজাব ঘরেই বেঁধে নেয়। রেডি হওয়া শেষ হলে ইরফান মায়রার হাত ধরে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে ত্রিনা বেগমকে বলেছে। ইরফান গাড়ির দরজা খুলে দিলে মায়রা আমতা আমতা করে। আমি পেছনে একা বসতে চাই। ইরফান বোধহয় মায়রার মনোভাব বুঝলো। নিজের উপর রাগ হলো সবচেয়ে বেশি তখনকার বারবার অপ্রত্যাশিত ঘটনার জন্য। এরপর বাবার উপর রাগ হয় এই বাচ্চাকে তার গলায় ঝুলানোর জন্য। আর এই স্টুপিডকে তো থাপ্পড় দিয়ে হসপিটালে বেডে পাঠাতে ইচ্ছে করছে। রেগে মায়রাকে ধাক্কা দিয়ে সামনের সিটে বসিয়ে দাঁতের দাঁত চেপে বলে, আই ডোন্ট লাইক ইউ, সো ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, স্টুপিড। বলে শব্দ করে গাড়ির ডোর লাগায়। এরপর সে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা মুখ ভেঙিয়ে মনে মনে বিড়বিড় করে, পছন্দ করবে না, আবার অসভ্য কাজ করতে আসবে। অসভ্য লোক একটা। একা একাই মনে মনে বিড়বিড় করে মুখ বাঁকায়। প্রায় 3 ঘন্টার বেশি ড্রাইভ করার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গাড়ির ব্রেক কষে ইরফান। পাশ ফিরে তাকালে দেখলো মায়রা ঘুমিয়ে গেছে। স্টিয়ারিংয়ে হাত রেখে গম্ভীর চোখে মায়রার মুখপানে চেয়ে রইল। দ্রুত চোখ সরিয়ে নেয়। তার নিজের উপর এত মেজাজ চড়ে যায়। নিজের সব অস্বাভাবিক আচরণে ভীষণ বিরক্ত নিজের উপরে বিড়বিড় করে। You are a dangerous girl. এরপর সিগারেট ধরার দৃষ্টি সামনে ব্যস্ত নগরীতে। 2 মিনিট পেরোতেই মায়রার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ইরফানের ধ্যান ভাঙে। মায়রার দিকে তাকালে মায়রার প্রবলেমের কথা মনে পড়তেই সিগারেটের আগা হাতে চেপে নিভিয়ে দেয়। দ্রুত গাড়ির গ্লাস নামিয়ে দেয়। মায়রা হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান ভ্রুকুচকে মায়রার দিকে চেয়ে রইল। কপালে গম্ভীর চিন্তার ভাঁজ। মায়রাকে ধরতে হাতে গিয়েও হাত গুটিয়ে এনে গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরল। মায়রাকে ধরল না, চুপচাপ তাকিয়ে রইল মায়রার অস্বাভাবিক মুখপানে। কিছুক্ষণ পেরোতেই মায়রা ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ে। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। ফোন ভাইব্রেট হলে ইরফান পকেট থেকে ফোন বের করে। গাড়ির বাইরে বেরিয়ে কল রিসিভ করে কানে দেয়। বাইরে, ডোন্ট নো। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে। ইরফানও রেগে বলে। যাবি না? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে। ওর ঘুম ভাঙলে? কথাটা বলে সীমান্ত 3 তলা থেকে রাস্তায় তাকালে ইরফানকে দেখতে পেয়ে বলে,
কোথাও যাবি না, চেম্বারে বসে থাক। এটা বলে সীমান্তকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয়। গাড়ির ডোর খুলে গাড়িতে বসে পাশে তাকিয়ে মায়রাকে না দেখে ভ্রু কুঁচকে তাকায়। ব্যাকসিট চেক করলে সেখানেও না দেখে অবাক হয়। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পিছনে তাকালে দেখলেও মায়রা একা একা হেঁটে পিছন দিকে যাচ্ছে। ইরফান রেগে বোম হয়ে যায়। এক প্রকার দৌড়ে মায়রার পিছে গিয়ে মায়রাকে টেনে তার দিকে ফিরিয়ে চিৎকার করে বলে, আর ইউ ম্যাড? বেরিয়েছো কেন? মায়রা ভীত চোখে তাকায়। তার ঘুম ভাঙলে ইরফানকে না দেখে ভয় পেয়েছিল। গাড়ি থেকে বেরিয়ে ইরফানকে কলে কথা বলতে দেখে সে একটু হাঁটছিল ফাঁকা রাস্তায়, ভালো লাগছিল তাই। ইরফানের রাগ দেখে কিছুটা ভয় পায়, আমতা আমতা করে বলে, তো আমি কি করব? আমার হাঁটতে ভালো লাগছে। দেখুন তো কি সুন্দর প্রকৃতির হাওয়া। আপনি তো রোবট, সারাদিন এসির বাতাস খেয়ে খেয়ে এখন প্রকৃতির হাওয়া আর ভালো লাগে না আপনার। লাগবেও না। ব্রয়লার মুরগি কোথাকার। ইরফানের হাতে মার না খেয়ে এর মুখ থামবে না। ইরফান মায়রার মুখ চেপে ধমকে বলে, শাট আপ। মায়রা কেঁপে ওঠে ধমক খেয়ে। ইরফান রেগে বলে, স্টুপিড, পাগল বানিয়ে ছাড়ছে আমায়। ইচ্ছে তো করলো একে ঠাস ঠাস করে লাগিয়ে দিতে। চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা চালায়। এরপর মায়রার ডান হাতের কবজি শক্ত হাতে ধরে দ্রুত পায়ে এগিয়ে যায় সামনের বিল্ডিংয়ের দিকে। মায়রা আর কিছু বলল না, বললে হয়তো সত্যি সত্যি থাপ্পড় খেতে হবে। ইরফান নির্দ্বিধায় বলে, কেউ না। সীমান্ত চোখ ছোট ছোট করে তাকালো। কেউ না? আবার তাকে এক সপ্তাহ হলো জ্বালিয়ে মারছে। শুধু যে বলল ইরফান ছেঁকা খেয়েছে, এ রিলেশন করছে, এটা তো সম্ভবই নয়। সবচেয়ে বড় কথা, এই মেয়ে তো অনেক ছোট। ভাবুক ভঙ্গিতে বলল, তোকে ট্রিটমেন্ট করতে বলা হয়েছে, রহস্য উদ্ঘাটন করতে না। সীমান্ত পাত্তা দিল না ইরফানের কথায়। মায়রার দিকে তাকিয়ে বলল, মায়রা তার নাম বলে, সাথে বলে, আমি বানের জলে ভেসে এসেছি। সীমান্ত হা করে তাকায় মায়রার দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। সীমান্ত হেসে বলে, ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে। ইরফান মায়রার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, একটা বাজে কথা বললে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলবো তোমায়। আপনিই তো বললেন কেউ না, তাই আমি একটা যৌক্তিক উত্তর দিলাম। ইরফান বসা থেকে দাঁড়ালো। এর পাশে থাকলে যে কোনো সময়ে মার খাবে। রুমের এক কোণায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, 5 মিনিটে ওর ট্রিটমেন্ট করবি, ফাস্ট। সীমান্ত কিছুই বলল না। ইরফান কেমন তা তো জানেই। মায়রার দিকে চেয়ে গভীর ভাবনা ভেবে বলে, মায়রা গালে হাত দিয়ে বলে, সেটা আপনার বন্ধুকেই জিজ্ঞেস করুন। সীমান্ত অবাক হয়ে বলল, কথা শুনেই বোঝা যায়। ইরফান এগিয়ে এসে রেগে সীমান্তের কলার ধরে বলে, আমার ওয়াইফের সাথে তুই গল্প করছিস কোন সাহসে? হু আর ইউ? সীমান্ত চোখ বড় বড় করে তাকালো। ওয়াইফ? আর চোখে মায়রার দিকে তাকালো। এ বিয়ে করলো কবে? এই মেয়ে ইরফানের ওয়াইফ? বিস্ময় কণ্ঠে বলল। ইরফান সীমান্তের কলার ছেড়ে বলে, ফাস্ট ওর চিকিৎসা কর, একটা বাড়তি কথা বললে মুখ ভেঙে দেব। মায়রা ভ্রু কুঁচকে চেয়ে আছে। কি বলছে এই লোক? বুঝতে পারছে না। গলা নামিয়ে বলছে, তাই শুনতে পায় না। চোখ ছোট ছোট করে বলে, আপনার বন্ধুর কাছে আমার নাম কি বলছেন? দেখুন আমি যেমনই হই, আপনিও যে খুব ভালো মানুষ তা কিন্তু না। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মায়রা ঢোক গিলে মুখ চেপে ধরে, বিড়বিড় করলো, ইস, মিস্টেক, আর কথা বলবো না। সীমান্ত চোখ বড় বড় করে তাকায়। ওরে বাবা, এটা নাকি ইরফানের ওয়াইফ? কেমনে সম্ভব? একে তো ছোট, আরেকটা গুণ বেশি কথা বলে। সীমান্ত ভ্রু কুঁচকে বলে। ইরফান বিরক্ত হয়ে বলে, মুখ বন্ধ রাখ আর ট্রিটমেন্ট কর, ফাস্ট। মায়রা গাড়িতে বসে সব ওষুধ তার কোলের উপর ঢেলে নেড়ে চেড়ে দেখছে। এত ওষুধ খেতে হবে তাকে? দুটো ইনহেলারও আছে। ইরফান গাড়ি থামিয়ে ভ্রু কুঁচকে তাকায় মায়রার দিকে। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে।
দুপুরের কথা মনে পড়লে ঢোক গিলে দ্রুত সব ওষুধ প্যাকেটে ভরে নেয়। এরপর দরজা খুলতে চায়, তবে পারে না। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। মায়েরা মৃদু স্বরে বলে, দরজা খুলছে না কেন? ইরফান চোখ মেলে তাকায় মায়রার দিকে। ইরফানের চোখগুলো হালকা লাল মনে হলো মায়রার কাছে। মায়রা অবাক হয়ে বলল, আপনার কি অসুস্থ লাগছে? ইরফান শার্টের বোতাম খুলে। মায়রা ঢোক গিলে কিছু বলতে চায়। ইরফান 3টে বোতাম খুলে দুহাতে আড়াআড়িভাবে গুজে লম্বা শ্বাস টানে। মায়রা আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন না। ইনায়া আপুর সাথে অনেকদিন দেখা হয় না। বাবা, আপনার মা, সবাই। ইরফান গম্ভীর গলায় বলে। সবার জন্য এত চিন্তা? মায়রা গালে হাত দিয়ে বলল, সবাই আমাকে একটু একটু ভালোবাসে, বুঝলেন? তাই আমিও তাদের একটু একটু ভালোবাসি। সবাই তো আর আপনার মতো খবিস না। ইরফান বিরক্ত হয়ে চোখ বুঝল। মায়রা আবারও দরজা খোলার চেষ্টা করছে, তবে পারে না। উল্টো ঘুরে বলে, দরজা খুলে দিন। ইরফান চোখ বুজে শান্ত স্বরে বলে, নো, জ্বালিও না। মায়রা চোখ বড় বড় করে তাকায়। নো মানে? সে কি সারা রাত গাড়িতে থাকবে? উফ, এই লোকটা আসলে একটা পাগল হয়ে গেছে। সে কখন জ্বালালো? উল্টে এই লোকটাই তো তাকে জ্বালাচ্ছে। ভালো করে দেখলো ইরফানকে। ঘুমানো নাকি? এমন শুয়ে আছে কেন? বেশি অসুস্থ নাকি? মায়রা একটু এগিয়ে গিয়ে ইরফানকে বোঝার চেষ্টা করে। হঠাৎই ইরফান চোখ মেলে মায়রাকে তার সামনে দেখে ধমকে বলে, হোয়াট? মায়রা দ্রুত পিছিয়ে আসতে নিলে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের পেটের উপর মুখ থুবড়ে পড়ে। ইরফান দুহাত বুকে গুজে রেখেই গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ভয়ে দ্রুত পিছিয়ে এসে তার সিটে বসে আমতা আমতা করে বলে, সরি, আমি আসলে দেখছিলাম আপনি কতটা অসুস্থ। ইরফান কিছু বলে না। গাড়ির লক খুলে নিজেই গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়রাও ওপাশ থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। ফাইজ ল্যাপটপে অফিসিয়াল কিছু কাজ করছিল। বোনের কথাই ব্রু কুচকে বলে। হোয়াট? ফারহা মিটিমিটি হেসে বলে, স্পেশাল সারপ্রাইজ। ফাইজ ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলে, সেটা দিয়ে বের হ, আমার কাজ আছে। ফারহা হাতের ফোনের গ্যালারি থেকে একটা পিক বের করলো। রেস্টুরেন্টের এক ক্যাফেতে সে ইয়ানা আর ইয়ানাকে ঘেঁষে গালের সাথে গাল লাগিয়ে বসে আছে তার এক বন্ধু। ফারহা হাতের ফোন এগিয়ে দিয়ে বলে, এই যে তোমার সারপ্রাইজ। ফারহান মাথা উঁচু করে ফারাহের হাত থেকে ফোন নিয়ে সামনেই ছোট টেবিলে রাখে। ফারাহ বিরক্ত হয়ে ল্যাপটপ কেড়ে নিলে ফাইজ রেগে বলে, ফারা, থাপ্পড় খাবি? ইম্পর্টেন্ট কাজ করছি, ডিস্টার্ব করছিস কেন? ফারাহ মন খারাপ করে বলে, এত কষ্ট করে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম আর তুমি এইভাবে তার প্রতিদান দিচ্ছ। বিলিভ মি, আমার সারপ্রাইজটা তোমার এই কাজের চেয়ে হাজার গুণ ইম্পর্টেন্ট। হাজার হোক, ইনায়া রিলেটেড কথা বলে। ফাইজ পুরো কথাটা বিরক্তি নিয়ে শুনলেও লাস্ট লাইনে ইয়ানার কথা শুনে মুখ থেকে বিরক্তি মুছে যায়। ফারাহ মনে মনে হাসে ভাইয়ের অবস্থা দেখে। ল্যাপটপ টেবিলে রেখে তার ফোন টেবিল থেকে তুলে ফাইজের দিকে এগিয়ে দেয়। ফাইজ বিনা বাক্যে ফোন নেয়। আনমনে ফোনের ডিসপ্লেতে চোখ রাখলে ভ্রু কুঁচকে যায়। ধীরে ধীরে কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে শরীর কাঁপছে। মুহূর্তেই বসা থেকে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে ফারাহের ফোন ছুঁড়ে ফেলে। চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো ওর পাশে এই অসভ্য ছেলেকে ঘেঁষাঘেঁষি করতে দেয়া? চোখ বড় বড় করে তাকায়। তার ফোনে টিকিটিও খুঁজে পাচ্ছে না। চারদিকে চোখ বুলিয়ে ফোন খুঁজতে খুঁজতে কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার ফোন কোথায় গেল? খুঁজতে খুঁজতে এক কোনায় পায়, একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে। অসহায় চোখে ফোনের খণ্ডগুলো হাতে তুলে দেখে। কেঁদেই দিবে মেয়েটা, একটু মজাও করা যায় না। দেখ, ফাইজের দিকে চেয়ে রেগে বলে, আমার ফোন কেন ভাঙলে? কদিন আগেই বাবা কিনে দিল। আরে ওটা আমি বসে বসে এডিট করেছিলাম, তাই বলে তুমি আমার ফোনটা ভাঙবে এইভাবে? ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায়। ফারাহের লাস্টে এডিটের কথা শুনে ধূপ করে সোফায় বসে ল্যাপটপ নিয়ে রেগে বলে,
তোর আর শুদ্ধর কি আর কাজ নেই আমার পিছে লাগা ছাড়া? বেয়াদবগুলো, মানুষ হেল্প করে আর এই দুটো মির্জাফর আমার পিছে হাত ধুয়ে পড়ে থাকে, তাও শুধু আমার হাফ বউটাকে নিয়ে। যা বের হ, নয়তো এবার তোর গালে ফটাফট বেহিসাব থাপ্পড় পড়বে। আর একবার যদি আমার হাফ বউয়ের সাথে এভাবে কিছু করেছিস বা বলেছিস, তোদের জেলে ভরার ব্যবস্থা করে তবেই আমি কবুল বলবো। বেয়াদবগুলো। ফারহা অসহায় কণ্ঠে বলে। পারবো না। ভাঙলে কেন তাহলে? আমার বউকে নিয়ে টানাটানি করলি কেন? সত্যি সত্যি, কিন্তু ওদের মধ্যে ভাব জমিয়ে দিব বলে দিলাম একদম। ফাইজ রেগে তাকায়। ফারহা আমতা আমতা করে বলে, আমার তো একটাই ভাই, দাও না ভাইয়া, বাবা দিবে। আমি ফোন ছাড়া কিভাবে থাকবো? সেটা আগে মনে ছিল না? ফারহা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। আর করব না, এবার থেকে সত্যিই হেল্প করব। ফাইজ কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে। ওকে, রেডি হ, তবে সাথে ইয়ানাকে নিবি। ফারহা অবাক হয়ে বলে, ইরফান ভাই রাতে বেরোতে দেয় না। আমি আছি, জানলে দিবে। তুই ইনায়াকে রাজি করা, নয়তো ফোনের কথা ভুলে যা। ফারহা এগিয়ে এসে ফাইজের ফোন নিয়ে ফারাহের ফোনে কল করে। বেশ কয়েকবার দিল কিন্তু রিসিভ হয় না। ফারহা ভ্রু কুঁচকে বলে, রিসিভ করে না তো। ফাইজ বিষাদ সুরে বলে, বোঝ কেমন প্যারায় থাকি আমি, এর মধ্যে তুই আর শুদ্ধ এসে জোড়া লাগিস। বেয়াদবগুলো। ফারহা উপায় না পেয়ে ফারহানের ফোনে ফোন দেয়। মায়রা তার ঘরে গিয়ে বোরকা ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়ে ইয়ানার ঘরে যায়। ইয়ানা ঘর থেকে বের হচ্ছিল, মায়রাকে দেখে অবাক হয়ে বলে, আরে মাইরা, তুমি কখন আসলে? মায়রা ইয়ানাকে জড়িয়ে ধরে হেসে বলে, একটু আগেই প্রথমে তোমার সাথে দেখা করতে এসেছি। কেমন আছো আপু? এই তো, তোমার তো এক্সামের মাঝে আসলে কেন? মায়রা ইয়ানাকে ছেড়ে ইয়ানার দুহাত ধরে নাড়াতে নাড়াতে বলে, তোমার ভাইয়ে এনেছে। আপু, তুমি কবে যাবে গ্রামে? একটা কথা শুনেছি, আমার এক্সাম শেষেই নাকি তোমার বিয়ে। ইয়ানা একটু লজ্জা পায়। মায়রা হাসতে হাসতে ইয়ানার হাত ধরে ঘুরতে থাকে। ইয়ানা চেঁচিয়ে বলে, আরে মাইরা, পড়ে যাবে, আস্তে আস্তে। মায়রা ঘুরতে ঘুরতে হেসে বলে, নিজেদের মানুষের বিয়েতে হেব্বি মজা হয় আপু। আমার তো ভাবতেই কি যে মজা লাগছে। মায়রার খোপা করা চুলগুলো খুলে যায়। কালো রঙের ওড়না সামনে থেকে দু কাঁধে নেয়া, পরনে কালো রঙের গোল জামা, পায়ে কালো চুড়ি পায়জামা পরা। মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে ইয়ানার হাত ধরে বাচ্চাদের মতো ঘুরতেই থাকে। ইরফান তার ফোন নিয়ে ইয়ানার ঘরে গিয়ে দেখে মায়রা ইয়ানার হাত ধরে ঘুরছে। ইরফান অদ্ভুত চোখে তাকালো। ফর্সা গায়ে কালো জামা, পায়জামা, ওড়না কালো কিচকিচে, খোলা চুল, সব মিলিয়ে ইরফানের কাছে একটু নয় অনেক বেশি অন্যরকম লাগলো মায়রাকে। তবে বাচ্চাদের মতো ঘোরার ব্যাপারটা পছন্দ হলো না। এক্ষুনি পড়ে যাবে মনে হচ্ছে। হঠাৎই ইয়ানার হাত থেকে মায়রার হাত ছুটে যায়। ইয়ানা নিজেকে সামলে দাঁড়িয়ে পড়লেও মায়রা ছিটকে পড়ে যেতে নিলে পিছনে ইরফানের বুকে এসে মায়রার পিঠ ধাক্কা খায়। মায়রা ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়, সাথে একটু ভয়ও পায়। এই লোকটা কোথা থেকে চলে আসে? ইরফান রেগে বলে, তুমি বড় হবা না? মায়রা ইরফানের বুকে পিঠ লাগিয়ে ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকিয়ে আমতা আমতা করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, কি বুঝো তুমি? মায়রা কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, আমি সব বুঝি, বুঝলেন? ইরফান বিড়বিড় করে, গাধা। মায়রা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে নিলে আবারও চুলে টান পড়ে। ইরফানের বুকে এসে ধাক্কা খায়, মাথার পিছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা অসহায় গলায় বলে, আমার চুল। ইরফান মায়রার দিকে তাকিয়েই বাহাতে মায়রার মাথা ধরে ধাক্কা দেয়। ফলস্বরূপ শার্টের বোতামে আটকানো চুলগুলো ফটাফট করে ছিঁড়ে যায়। মায়রা ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। পিছনে মাথা ডলে ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি আমার চুল ছিলেন কেন?
ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। মায়রার সাথে লেগে গিয়ে ইয়ানার দিকে ফোন বাড়িয়ে দেয়। মায়রা বুঝতেই পারেনি, হঠাৎই ইরফান তার সাথে লেগে দাঁড়ানোয় মায়রার মুখ ইরফানের বুকের সাথে লাগে। মায়রা ঢোক গিলে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়, বিড়বিড় করে বলে, অসভ্য লোক। ইরফান ইয়ানাকে ফোন দিয়ে আর চোখে তাকায় মায়রার দিকে, গম্ভীর গলায় বলে, আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে ফার্স্ট। মায়রা ইয়ানার পাশে গিয়ে বলে, আমি আপুর সাথে গল্প করব, আপনি অন্য কাউকে বলুন। তোমাকে আসতে বলেছি আমি। মায়রা মন খারাপ করে বলে, ও ইনায়া আপু, দেখো তো তোমার ভাই আমাকে খাটিয়ে মারছে শুধু। আমি তো কালকেই চলে যাব, একদিন তোমার সাথে গল্প করি। ইয়ানা ফোন হাতে ধরে একবার মায়রা আর আরেকবার তার ভাইয়ের দিকে তাকায়। এসব রেখে ফোন লাউডে দিলে ওপাশ থেকে ফারা কথা বলে। মায়রা ভ্রু কুঁচকে বলে, এটা কে আপু? ইয়ানা ইরফানের দিকে তাকায়। ইয়ানার দৃষ্টি দেখে মায়রাও ইরফানের দিকে তাকায়। এমন খেয়ে ফেলা চোখে তাকিয়েছে কেন লোকটা? মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে। কি করেছি আমি? ইরফান কিছু বলল না, একই দৃষ্টিতে মায়রার দিকে চেয়ে রইল। মায়রা ঢোক গিলে, এই লোকটা এমন করে কেন? আমতা আমতা করে বলে। আপনি যান। ইরফান গম্ভীর স্বর। নো। ওপাশ থেকে ফারা বলে, ইনায়া ভাবি আমার সাথে বের হবে, ফোন কিনতে যাব, প্লিজ চলো না তুমি। আমি তো ফোন তেমন চিনি না আপু। ভাইয়া কিনে দেবে, তুমি আর আমি সাথে থাকবো, প্লিজ চলো। ফায়েজ থাকবে শুনে ইয়ানা ঢোক গিলে। ইয়ানা ইরফানের দিকে তাকালে ইরফান বলে, রেডি হয়ে যা, দ্রুত ফিরবি। ইয়ানা মাথা নাড়ালো। ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে। অতঃপর ঢোক গিলে শুকনো গলায় বলে, আচ্ছা আপু। পাশ থেকে মায়রা মন খারাপ করে বলে, আমি আবার কালকেই চলে যাব আপু, আমার তো এক্সাম। কালকে ফোন কিনলে হবে কিনা শোনো তো, আমি আজ তোমার সাথে একটু গল্প করি। ও ফোন লাউডে থাকায় ওপাশে থাকা ফারা শুনতে পায় মায়রার কথা। অতঃপর বলে, কে কথা বলে ইনায়া ভাবি? ইয়ানা ফারহানের দিকে তাকালো। ভাইয়ার বউ বললে ভাইয়া রেগে যায় কিনা সেই ভয় পায়। মায়রা নিজেই বলে, আমি ইনায়াপুর ভাইয়ের বউ আপু। ইয়ানা মায়রার কথায় অবাক না হলেও ওপাশ থেকে ফারহা হেসে বলে, তুমিও চলো আমাদের সাথে ইরফান ভাইয়ের বউ, আমরা রাস্তায় গল্প করব। মায়রা খুশি হয়ে বলে। ওকে, আমিও যাব। ইরফান ইয়ানার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে বলে, শুধু ইনায়া যাবে। ফাইজকে বলবে ইয়ানাকে দ্রুত বাসে পৌঁছে দিতে, বলেই কল কেটে দেয়। আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেম কি? আমি যাব। ইরফান কিছু বলল না, বেরিয়ে যেতে যেতে বলে, কফি আনো ফাস্ট। মায়রা পিছন থেকে রেগে বলে, আমার বইয়েই গেছে, পারবো না আমি। খবিশ লোক আমার সব শান্তি কেড়ে নিচ্ছে। ইয়ানা মায়রার মুখ চেপে ধরে। মাইরাও চুপ করো, ভাইয়া মারবে। মায়রাও অসহায় মুখে তাকালো ইয়ানার দিকে। ইয়ানার খারাপ লাগলো, কিন্তু ভাইয়া বলেছে মায়রা যাবে না মানে যাবে না। এখানে তার কি করার? সে নিজেই যেতে ভয় পাচ্ছে, কিন্তু তার ভাই বলেছে এখন তো যেতেই হবে। মায়রা কিছু একটা ভেবে বলে, চিন্তা করো না আপু, আমি বাবার থেকে অনুমতি আনছি। আমি একা একা থাকবো না, বইও তো নেই। তুমি রেডি হও। কথাটা বলে ঘরের বাইরে বের হয়ে দ্রুত পায়ে এগিয়ে যায়। ইরফানের ঘর পাশ করে যাওয়ার সময় হাতে টান পড়ে। কিছু বোঝার আগেই ইরফান মায়রাকে তার ঘরে টেনে নিয়ে ডোর লক করে দেয়। মায়রা চিৎকার করার আগেই ইরফান মায়রার মুখ চেপে বলে, কফি আনতে বলেছি না? মায়রা দুহাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, তবে ব্যর্থ হয়। করে। ইরফান শান্ত চোখে মায়রার দিকে যেয়ে গম্ভীর গলায় বলে, কোথাও যাবে না তুমি। কথাটা বলে মায়রার মুখ থেকে হাত সরিয়ে নেয়, দূরে সরে দাঁড়ায় মায়রার থেকে। মায়রা ছাড়া পেয়ে দ্রুত দরজা টেনে খুলতে চায়, তবে পারে না। এই ঘরের লকটা কেমন যেন সে পারেই না। পিছু ফিরে বলে, কফি আনার জন্য তো দরজা খুলতে হবে, খুলে দিন। ফারহান নিজে চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে চোখ বুজে বলে। নো নিড। মায়রার মুখটা অসহায় হয়ে যায়। এখন সে এই রুম থেকে বের হবে কি করে? অসহায় কণ্ঠে বলে, দরজা খুলে দিন।
ইরফান ঘাড় বাঁকিয়ে তাকায় মায়রার পানে। মায়রা খেয়াল করলো ইরফানের চোখ লাল, একটু এগিয়ে এসে বলল। আপনি কি অসুস্থ? ইরফান গম্ভীর গলায় বলে।